হ্যালো এভরিওয়ান, আমি ফারজানা আক্তার দীপা, স্ট্যানফোর্ডের সিভিল ডিপার্টমেন্টের একজন সিনিয়র ফ্যাকাল্টি। আমি তোমাদের CEN 363 হাইড্রোলজি কোর্সে নিব। সো এই কোর্সের সিলেবাস বা কন্টেন্ট নিয়ে একটু আমরা ডিসকাস করবো। প্রথমে টোটাল এখানে আমরা বলেছিলাম অলরেডি যে একটা রেফারেন্স বুক থাকবে, সেই রেফারেন্স বুক থেকে আমরা গিয়ে ফলো করব। ঠিক আছে, রেফারেন্স বুকটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং হাইড্রোলজি বাই কে সুব্রমণি। এটার 3rd বা 4th এডিশন। আমি এটার PDF কপি তোমাদের আপলোড করে দিয়েছি। সো ওখান থেকে তোমরা এটা ফলো করবে। এখানে আমার কিছু চ্যাপ্টারের শিট বাড়ানো আছে, এখান থেকে সেটা ফলো করতে পারো। তাছাড়া সুব্রত স্যারেরও কিছু লেকচার শিট আছে, সেগুলোও দেখতে পারো। সবই মোটামুটি একই বইয়ের প্যারালালি করা আছে। আচ্ছা, মিড টাইমে আমরা যেই পার্টগুলো করবো, টোটাল আমরা গিয়ে 9টা চ্যাপ্টার কমপ্লিট করব। 9টা চ্যাপ্টারের মধ্যে মিডে থাকবে গিয়ে 5টা, আর ফাইনাল থাকবে গিয়ে বাকি 4টা। 5টা কী কী থাকবে না, চ্যাপ্টার 1 হচ্ছে হাইড্রোলজিক সাইকেল। এখানে আমরা ওয়েদার অ্যান্ড হাইড্রোলজি নিয়ে ডিসকাস করব। হাইড্রোলিক সাইকেল অ্যাকচুয়ালি কীভাবে কাজ করে, ছোটোবেলা আমরা যেটা শিখে এসেছিলাম পানি চক্র, তো ওইটা কীভাবে কাজ করে, ওয়াটারটা কীভাবে সার্কুলেট করে, ডিস্ট্রিবিউশন কীভাবে হয়, সেই জিনিসগুলো নিয়ে ডিসকাস করব। চ্যাপ্টার 2তে আমরা দেখব প্রিসিপিটেশন। প্রিসিপিটেশন মিন্স রেইনফল, যেটা গিয়ে পৃথিবীতে যেই বৃষ্টিপাতটা হচ্ছে সেটার অ্যামাউন্টটা, সেটা কিভাবে ক্যালকুলেট করতে হয়, সেটা কিভাবে আমাদের বিভিন্ন কাজে ডাটাটা কীভাবে ইউজ করতে হয়, কীভাবে ডাটা কালেক্ট করতে হয়, সেই মেথডগুলো কী, এগুলো সম্পর্কে চ্যাপ্টার 2তে জানবো। চ্যাপ্টার 3তে আমরা জানবো ইভাপোরেশন, ট্রান্সপিরেশন অ্যান্ড ইনফিল্ট্রেশন। কোনো একটা জায়গায় কী পরিমাণ পানি ইভাপোরেট হয়ে যাচ্ছে বা উড়ে চলে যাচ্ছে বাষ্প হয়ে, বা গাছের মাধ্যমে কীভাবে ট্রান্সপিরেশনের অ্যামাউন্ট কতটুকু হচ্ছে, সেটার টার্মসগুলো কী, কতটা পরিমাণ পানি গিয়ে মাটির নিচে ডিরেক্টলি চলে যাচ্ছে ইনফিল্ট্রেট করে, মাটির ভেদ করে। সো সেই সম্পর্কে আমরা জানবো চ্যাপ্টার 3তে। চ্যাপ্টার 4-এ আমরা জানবো গিয়ে স্ট্রিম ফ্লো। স্ট্রিম ফ্লো মিন্স, স্ট্রিম মানে একটা জলাধার। কোনো একটা জলাধারে যেই ফ্লোটা হয়, সেই ফ্লোটার বিভিন্ন প্যাটার্ন থাকে বা বিভিন্ন টাইপস থাকে, বিভিন্ন প্যারামিটার থাকে। ফ্লো থেকে আমরা কোনো একটা জায়গা, কোনো একটা রিভারের ফ্লো রেট বা ডিসচার্জ, বা সেটাকেও ফ্লো বলা হয়, সেটা কিভাবে বের করতে হয়, ওয়াটার লেভেল কিভাবে বের করতে হয়, সেগুলো আমরা বের করতে পারবো, সেটার নিয়মগুলো জানতে পারবো। মেথডগুলো কি, মেথড ফলো করে মেজার করা হয় ওয়াটার লেভেল বা ডিসচার্জ, এই মেথডগুলো সম্পর্কে জানতে পারবো। চ্যাপ্টার 5 আমরা দেখবো গিয়ে রেইনফল, রান অফ কোরিলেশন। রান অফ আর রেইনফলের মধ্যে কী কী রিলেশনস আছে। অ্যাকচুয়ালি এই চ্যাপ্টারটা রান অফ চ্যাপ্টারটা। ঠিক আছে, ওই রান অফের বিভিন্ন পার্টস, বিভিন্ন প্যারামিটার, সেইগুলো সম্পর্কে আমরা জানবো। এরপর গিয়ে ফাইনালে আমরা দেখবো চ্যাপ্টার 6 হাইড্রোগ্রাফ। হাইড্রোগ্রাফসটা বেসিক্যালি টাইমের সাপেক্ষে ডিসচার্জের একটা প্লট, গ্রাফিক্যাল প্লট আর কি, বা রিপ্রেজেন্টেশন। সেখানে আরও কিছু কিছু এলিমেন্টস আছে, এবং এটা একটা বিশাল একটা ম্যাথমেটিক্যাল চ্যাপ্টার। অঙ্কগুলো অনেক লেংথি বাট ইজি। চ্যাপ্টার 7 আমরা দেখবো গিয়ে ফ্লাডের ফ্রিকোয়েন্সি কত হয়, তারপরে রিস্ক কত থাকে, রিলায়েবিলিটি কনফিডেন্স লিমিট কত, ফ্লাডের বিভিন্ন মেথডের মাধ্যমে আমরা ফ্লাড কাউন্ট করতে পারি, মানে ভ্যালুটা বিভিন্ন বছরের প্রিভিয়াস ইয়ারের ফ্লাড থেকে নতুন কোনো ফ্লাডের ডাটা প্রেডিক্ট করা যায় কীভাবে, সেইগুলা। চ্যাপ্টার 8 গিয়ে রাউটিংয়ের মাধ্যমে আমরা কোনো একটা জায়গায় ইনফ্লো থেকে আউটফ্লো মধ্যে কতটুকু সামঞ্জস্য আছে, বা কতটুকু পরিমাণ ভ্যালু চেঞ্জ হচ্ছে, বা কোন কোন মেথডে আমি কোন একটা জায়গায় ইনফ্লো থেকে সেটাকে ইউজ করে আউটফ্লো বের করতে পারি, সেইগুলো জানবো। এখানে আরও কিছু আছে, একটু স্যাটেলাইট রিমোট সেন্সিং ডাটা কীভাবে ডিপোজিশন করা হয়, সেটা অ্যাপ্লিকেশনগুলো কী কী, সেইগুলো আছে। চ্যাপ্টার 9 গিয়ে গ্রাউন্ড ওয়াটার মানে গিয়ে মাটির নিচে একটা লেয়ারের মধ্যে আমাদের কিছুটা পরিমাণ বা একটা হিউজ অ্যামাউন্ট অফ ওয়াটারের একটা পোর্শন স্ট্যাটিক অবস্থায় আছে, সেই ওয়াটারটাকে বলা হচ্ছে কি গ্রাউন্ড ওয়াটার। সো গ্রাউন্ড ওয়াটারের বিভিন্ন টাইপস, কীভাবে গ্রাউন্ড ওয়াটারের বিভিন্ন লেয়ার থেকে আসে বা পাওয়া যায় বা পাওয়া যায় না, বা কি কোন কোন লেয়ার থেকে আমরা পাবো, কি কি মাধ্যমে পাবো, সেই জিনিসগুলো সম্পর্কে এখানে আমরা ডিসকাস করব। তো এই মোটামুটি একটা ওভারভিউ, আমি খুব শর্টে বললাম। এরপর আমরা পড়াশোনা করার সময় আস্তে আস্তে ডিটেইলে শিখবো। ঠিক আছে, তো আজকে আমরা শুরু করবো গিয়ে চ্যাপ্টার 1। ঠিক আছে, হাইড্রোলজিক সাইকেল। আচ্ছা,
হাইড্রোলজির ক্ষেত্রে প্রথমে আমরা হাইড্রোলজির ডেফিনিশনটা কি একটু জেনে নিই, যে হাইড্রোলজি মিনস সায়েন্স অফ ওয়াটার। কি সায়েন্স অফ ওয়াটার? ইট ইজ দ্য সায়েন্স দ্যাট ডিলস উইথ দ্য ওয়াটার্স অফ আর্থ, their distribution and circulation, their physical and chemical properties, and their interaction with the environment, including interaction with living things and in particular human beings. খুব সুন্দর একটা ডেফিনিশন, যে এটা হচ্ছে এমন একটা সায়েন্স যেটা হচ্ছে পৃথিবীতে যত ওয়াটার আছে তাদের যত ডিস্ট্রিবিউশন আছে তাদের কিভাবে ডিস্ট্রিবিউট করব, কিভাবে সার্কুলেশন হবে, তাদের ফিজিক্যাল কেমিক্যাল প্রপার্টি কী এবং কীরকম থাকবে, তাদের ইন্টারেকশন এনভায়রনমেন্টের সাথে কীরকম, লিভিং থিংসের সাথে কীরকম, প্ল্যান্টের সাথে কীরকম, হিউম্যান বিংসের সাথে কীরকম, তার সবগুলা নিয়ে যে সায়েন্সটা ডিল করে সেই সায়েন্সটাকেই বলা হয় কি হাইড্রোলজি। ঠিক আছে, আচ্ছা। তো ইঞ্জিনিয়ারিং হাইড্রোলজি কি? ইঞ্জিনিয়ারিং হাইড্রোলজি হচ্ছে এই যে আমার যেই জিনিসগুলো বললাম সেই জিনিসগুলো আমি ইঞ্জিনিয়ারিং অ্যাসপেক্টস ইউজ করে বিভিন্ন জায়গায় যখন এই ডিজাইন অপারেশন বিভিন্ন প্রজেক্টে ইঞ্জিনিয়ারিং প্রজেক্টে আমি ইউজ করব, অ্যাপ্লাই করব, তখন আমি সেটাকে বলবো কি ইঞ্জিনিয়ারিং হাইড্রোলজি। আচ্ছা, প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন অফ হাইড্রোলজি কি কি? ডিজাইন অফ অ্যান্ড অপারেশন অফ হাইড্রোলজি স্ট্রাকচার, ওয়াটার সাপ্লাই, wastewater treatment and disposal, irrigation and drainage, hydropower generation, flood control, navigation, erosion, sediment control, salinity control, recreational use of water, fish, wildlife protection. এগুলা জাস্ট একবার তুমি দেখলে চোখ দিয়ে জাস্ট দেখে গেলেই মনে থাকবে, ওইভাবে করে আসলে মুখস্থ করার কিছু নেই। মেজর ব্রাঞ্চেস অফ হাইড্রোলজির কিছু ব্রাঞ্চ আছে: ইকো হাইড্রোলজি, গ্রাউন্ড ওয়াটার হাইড্রোলজি, সারফেস ওয়াটার হাইড্রোলজি, হাইড্রোমেট্রোলজি, হাইড্রো ইনফরমেটিক্স, হাইড্রোডিমেট্রি, হাইড্রোজিওলজি। এগুলো জাস্ট একবার করে একটা রিড দিলেই হবে। জিওলজিক সাইকেলটা কি? যে আসলে পৃথিবীটা কখন তৈরি হয়েছিল, কত বছর আগে, পৃথিবীর বয়সটা আসলে কি এবং সেটা কি কি দিয়ে তৈরি হয়েছে, তার ফিজিক্যাল কেমিক্যাল বায়োলজিক্যাল প্রসেসগুলো কি, এই জিনিসগুলাই আসলে জিওলজিক্যাল সাইকেলের মধ্যে পড়ে। এবং কোন কোন টেকটনিক প্লেটের মধ্যে বা রক ফরমেশনের উপরে আসলে এটা তৈরি হয়েছে সেইগুলা আসলে বলা হচ্ছে জিওলজিক সাইকেল। এরপর আমরা আসি হাইড্রোলজিক সাইকেল। হাইড্রোলজিক সাইকেলটা বেসিক্যালি কি? ইটস এ রিপ্রেজেন্টেশন অফ কি, এই যে আমাদের ওয়াটার সার্কুলেশনের কথা আমরা বললাম, এই ওয়াটার সার্কুলেশনটা হচ্ছে কোথায়? পৃথিবীতে, আর পৃথিবীর অভ্যন্তরে তার অ্যাটমসফিয়ারের মধ্যে। তাহলে the endless circulation of water between the earth and its atmosphere is known as hydrologic cycle. মানে বাংলা সোজা বাংলা হচ্ছে পানি চক্র। ঠিক আছে, পানি চক্রটা কি হতো, যে প্রথমে আমরা কি করতাম, একটা ছবির মাধ্যমে যদি দেখাই তাহলে ক্লিয়ারলি বুঝতে পারবা। এই যে প্রথমে কি হচ্ছে, যে পৃথিবীতে কোনো একটা জায়গা থেকে বা আকাশ থেকে আসলে রেইনফল বা প্রিসিপিটেশন আসছে, যেটা পৃথিবীতে যেইভাবেই কোনো পানি আসুক না কেন সেটাকে হচ্ছে কি আমরা প্রিসিপিটেশন বলবো। সেটা আইস ফর্মে আসতে পারে, ওয়াটার ফর্মে আসতে পারে, স্নো ফর্মে আসতে পারে, এনিথিং ইট ক্যান বি। তো পৃথিবীতে যে ওয়াটারটা আসলো সেটাকে আমরা বললাম প্রিসিপিটেশন। ওয়াটারটা আসার পর কি করবে, কিছুটা পোর্শন হচ্ছে গিয়ে প্রথমে মাটিতে আমার সোক করতে থাকবে। সোক করার পর মাটির লেয়ারটা যখন অনেক বেশি পানি দিয়ে আমার কি হয়ে যাবে, কনডেন্সের সবচেয়ে অনেক বেশি হচ্ছে গিয়ে পানি দিয়ে যখন এটা ফিল্ড আপ হয়ে যাবে তখন এটা একটা লেয়ারের নিচে চলে যাবে। যে এই যে নিচে চলে যাচ্ছে এটাকে আমরা বলবো কি ইনফিল্ট্রেশন। ঠিক আছে, প্রথমে যেই সারফেসে যাচ্ছে সারফেসের একটা নিচ দিয়ে যাচ্ছে সেটা হচ্ছে সাব সারফেস রান অফ হবে। ঠিক আছে, মানে আমার মাটির লেয়ারের মাঝখান দিয়ে যেটা যাচ্ছে সেটা হচ্ছে সাব সারফেস রান অফ হবে। তার লেয়ারের নিচে যখন যাবে সেটাকে বলবো ইনফিল্ট্রেশন। ইনফিল্ট্রেশন থেকেও আবার হচ্ছে গিয়ে কিছুটা পানি হচ্ছে গিয়ে আরও নিচে চলে যাবে, সেটাকে আমরা বলবো ডিপ পার্কুলেশন। এই ডিপ পার্কুলেটেড ওয়াটারটাই হচ্ছে কি আমার গ্রাউন্ড ওয়াটার মুভমেন্ট। এটাও আবার কি হবে, একটা সময় মুভমেন্ট হয়ে হয়ে কি হবে, এই সিতে চলে যাবে। আর এবার আসো বাকি পোর্শনটা কোথায় ছিল, এই যে মাটির উপরে যেটা ছিল সেটা কি হবে, সারফেসের উপর দিয়ে গড়িয়ে গড়িয়ে কি হবে, কিছুটা পোর্শন আমার বিভিন্ন খাল বিল নদী নালাতে যেয়ে পড়বে, কিছুটা পোর্শন আমার সরাসরি হচ্ছে সিতে যেয়ে পড়বে। আবার এই খাল বিল নদী নালার যে পানিটা জমা হয়ে আছে বা এই যে এরিয়া কোনো একটা সারফেসের যে ডিপ্রেশনের মধ্যে যেই পানিটা জমা হয়ে থাকবে সেটা কি হবে, ইভাপোরেটেড হয়ে আবার উপরে চলে যাবে। ঠিক আছে, এইটা আবার কি হবে, এই ইভাপোরেটেড ওয়াটারটা আবার কনডেনসেশন হয়ে যে মেঘ বা ক্লাউড ফর্ম করে থাকবে। আবার কিছু পোর্শন ওয়াটার কি হবে, এই গাছপালা কি করবে, তাদের
খাবার তৈরি করার ক্ষেত্রে কাজে লাগাবে, এটাকে আমরা বলবো কি ট্রান্সপিরেশন। ঠিক আছে, তাহলে এই যে ইভাপোরেশন ট্রান্সপিরেশন দুইটা মিলে যে ওয়াটারটা চলে যাচ্ছে সেটা একটা সময় যে কনডেনসেশন হয়ে আবার কি হচ্ছে রেইনফল বা প্রিসিপিটেশন আকারে পৃথিবীতে আসছে, এবং এই সব ওয়াটার ফাইনালি কোথায় যেয়ে পড়তেছে সিতে। সো সিতে হচ্ছে গিয়ে সি থেকেও ফাইনালি আবার ম্যাক্সিমাম ইভাপোরেশন পোর্শনটা হয়ে সেটা আবার কি হচ্ছে ক্লাউড ফর্ম করছে। তো এইভাবে করে পানিটা কি হচ্ছে কন্টিনিউয়াসলি রিসার্কুলেট হচ্ছে। আবার এখানে একটা ব্যাপার আছে, কিছু পানি আবার কি হবে আমাদের এই যে বিল্ডিং আছে বাড়িঘর আছে এগুলা ছাদের উপর যেয়ে পড়বে, সো এই পানিগুলো আবার কি ছাদে আটকা পড়ে যাবে, সেটাও আবার কি হয়ে যাবে ইভাপোরেট হয়ে যাবে, সেটা কিন্তু মাটিতে আসতে পারতেছে না। এই ধরনের এই যে বাধাপ্রাপ্ত হচ্ছে মাটিতে আসতে, এটাকে বলা হচ্ছে ইন্টারসেপশন। ঠিক আছে, আচ্ছা এই যে সার্কেল বা সাইকেলটা চলতেছে কন্টিনিউয়াসলি আসা যাওয়া এবং রাউন্ড একটা ট্রিপের মতো, এটাকে আসলে বলা হচ্ছে কি হাইড্রোলজিক সাইকেল। ঠিক আছে, এই যে এখানেও একইভাবে দেখানো আছে এই যে কি হচ্ছে, অ্যাটমসফিয়ার থেকে প্রেসিপিটেশন আসতেছে, প্রেসিপিটেশনটা স্নো, রেইন, স্লিট, হেল আকারে, হেল মানে শিলাবৃষ্টি আর কি আকারে আসতে পারে। আকাশ সারফেস ওয়াটার অন সারফেসে পড়তেছে, ইনফিল্ট্রেটেড হচ্ছে, রুট জোন স্টোরেজে যাচ্ছে, গ্রাউন্ড ওয়াটার স্টোরেজ যাচ্ছে। এই ওয়াটার অন সারফেসটা আবার কি হচ্ছে ওভারল্যান্ড ফ্লো হচ্ছে, আবার কিছুটা হচ্ছে কি ডিপ্রেশন স্টোরেজ হচ্ছে। ডিপ্রেশন স্টোরেজ মানে হচ্ছে যেখানে খাদা খন্দ বা নদী নালা আছে সেখানে যে জমা হচ্ছে, সো সেটা আবার ইভাপোরেটেড হয়ে স্পেসে চলে যাচ্ছে। আর ওভারল্যান্ড ফ্লোটা আবার কি হচ্ছে দুই ধরনের ফ্লো হচ্ছে, একটা হচ্ছে চ্যানেল ফ্লো, একটা হচ্ছে রিজার্ভার স্টোরেজ হচ্ছে। ইনফিল্ট্রেশনটা আবার ইন্টারফ্লো হয়ে কিসে আসছে চ্যানেলে আসছে। এই সবগুলো আবার কি হচ্ছে একসাথে ওশানে চলে যাচ্ছে। রুট জোনের এটা আবার কি হচ্ছে ক্যানেলে সিপেজ হয়ে যাচ্ছে। গ্রাউন্ড ওয়াটারটা আবার কি হচ্ছে গ্রাউন্ড ওয়াটার ফ্লো হয়ে যাচ্ছে। এই সবগুলো একত্রিত হয়ে কি হচ্ছে ওশানে চলে যাচ্ছে বা সমুদ্রে চলে যাচ্ছে। এই সবগুলা জিনিস আবার ইভাপোরেশন হয়ে আবার অ্যাটমসফিয়ারে ব্যাক করছে। তার মানে ইটস এ কন্টিনিউয়াস প্রসেস, আসবে যাবে, এটাই হচ্ছে কি আমাদের হাইড্রোলজিক সাইকেল। তাহলে হাইড্রোলজিক সাইকেলের কম্পোনেন্টগুলো কি এই প্রত্যেকটা এলিমেন্টই এটার কম্পোনেন্ট। ঠিক আছে, আচ্ছা এই যে প্রসেস ইন হাইড্রোলজিক সাইকেল এটা কিন্তু অলরেডি আমি ব্রিফ করে দিছি যে ইভাপোরেশন কোত্থেকে হচ্ছে। ইভাপোরেশন হচ্ছে কোত্থেকে কোনো বডিজ থেকে, ল্যান্ড সারফেস থেকে কিংবা কোনো সমুদ্র থেকে সোলার রেডিয়েশনের হয়ে যেটা হচ্ছে গিয়ে যে এনার্জিটা আমার হিটের মাধ্যমে কী হয়ে যাচ্ছে বাষ্প হয়ে উড়ে যাচ্ছে সেটাকে বলা হচ্ছে কি ইভাপোরেশন। ইভাপো ট্রান্সপিরেশনটা কি, যে ইভাপোরেশনটা হচ্ছে কি ল্যান্ড সারফেস থেকে হচ্ছে আর ট্রান্সপিরেশনটা হচ্ছে কি প্লান্টের মাধ্যমে হচ্ছে। এই দুইটা জিনিস মানে প্লান্ট তার ফুড তৈরি করার ক্ষেত্রে কিছুটা পরিমাণ পানি কী করে দিচ্ছে খরচ করে ফেলতেছে, তো যতটুকু এক্সট্রা লাগতেছে না সেটা সে কী করতেছে তার প্রশোধন প্রক্রিয়ার মাধ্যমে বের করে দিচ্ছে। সো এই যে দুইটা সিস্টেম একসাথে করে এটাকে বলা যায় হচ্ছে ইভাপো ট্রান্সপিরেশন। ঠিক আছে, আচ্ছা প্রিসিপিটেশনটা কি, যে অতটা পরিমাণ ওয়াটার আসতেছে, আমি কিন্তু অলরেডি সবগুলো ব্রিফ করছি, এখানে জাস্ট লেখা আছে। এখানে বইয়ের ভাষায় যে লিখতে হবে এমন কোনো কথা নাই, নিজের ভাষায় লেখা যাবে অসুবিধা নেই। ইন্টারসেপশন বাই ভেজিটেশন অ্যান্ড ডিপ্রেশন স্টোরেজ, এটা হচ্ছে কি যে যতটা পরিমাণ পানি হচ্ছে কি বাধাপ্রাপ্ত হয়ে বিভিন্ন বিল্ডিং বা হচ্ছে ইনস্টিটিউটে বা জায়গাতে বা ফসলের ক্ষেতে পড়ে যাচ্ছে সেই পানিটাকে বলা হচ্ছে কি ইন্টারসেপশন। ইনফিল্ট্রেশন অ্যান্ড পার্কুলেশন কি, যেটা হচ্ছে গিয়ে ওয়াটারটা গ্রাউন্ড ভেদ করে যাচ্ছে সেটাকে বলা হচ্ছে ইনফিল্ট্রেশন। আর গ্রাউন্ডও ভেদ করে গ্রাউন্ড ওয়াটার লেয়ার যে যখন চলে যাচ্ছে গ্রাউন্ড ওয়াটার টেবিলের নিচে তখন সেটাকে আমরা বলবো কি পার্কুলেশন বা ডিপ পার্কুলেশন। সাবসারফেস ফ্লো হচ্ছে কি, যেটা হচ্ছে কি একটা নির্দিষ্ট অ্যামাউন্ট অফ ওয়াটার কি হচ্ছে আনস্যাচুরেটেড সয়েলের মধ্যে দিয়ে যাচ্ছে বা হচ্ছে কি আমার সয়েলের আপার লেয়ারের মধ্যে দিয়ে যাচ্ছে সেটাকে বলা হচ্ছে কি সাবসারফেস ফ্লো। আর বেস ফ্লো বলা হচ্ছে কাকে, একটা নির্দিষ্ট পরিমাণ ফ্লো যেটা সবসময় আসলে কোনো একটা জায়গাতে থাকে বা রিভারে থাকে, যেমন গ্রাউন্ড ওয়াটার ফ্লো, সেটাই হচ্ছে কি বলা হচ্ছে কি বেস ফ্লো। মানে এটা সবসময় ক্যারি করবে, এরপরে এখানে আসবে বা যাবে এখান থেকে সেটা অন্য। সারফেস রান অফ মানে হচ্ছে সারফেসের উপর দিয়ে যেটা গড়ায় চলে যাচ্ছে আমার বিভিন্ন জায়গাতে সেটাকে বলা হচ্ছে কি সারফেস রান অফ বা ওভারল্যান্ড ফ্লো। সো এই হচ্ছে মোটামুটি আমাদের হচ্ছে গিয়ে হাইড্রোলজিক সাইকেলের বিভিন্ন এলিমেন্টস। ঠিক আছে, আচ্ছা এরপরে আমরা একটা টার্ম দেখি যেটা হচ্ছে ড্রেনেজ বেসিন অর ওয়াটারশেড অর ক্যাচমেন্ট। এটা আবার কি, এটা হচ্ছে গিয়ে এমন একটা জায়গা বা একটা ল্যান্ড যেখানে হচ্ছে গিয়ে এরিয়া যেখানে হচ্ছে গিয়ে ড্রেনিং, যেই এরিয়াটা হচ্ছে গিয়ে রিভার বা রিভার সিস্টেমের একটা গিভেন লোকেশনের হচ্ছে কি ড্রেন আউট হয়ে আসলে ওয়াটারটা যে যাচ্ছে একটা সিঙ্গেল পয়েন্ট দিয়ে।
the area of land draining into a river or stream of river at a given location is defined as the watershed or catchment or drainage basin at that location. কোনো একটা এরিয়ার টোটাল ওয়াটারটা যেই এরিয়াটা জুড়ে আছে সেটা একটা নির্দিষ্ট আউটলেট পয়েন্ট দিয়ে যখন চলে যাচ্ছে তখন সেই যে আউটলেট পয়েন্টের সাপেক্ষে ওই এরিয়াটাকে বলা হচ্ছে ওই জায়গার ড্রেনেজ বেসিন বা ওয়াটারশেড বা ক্যাচমেন্ট। এই শব্দগুলো আমরা হাইড্রোলজি বইতে বা হাইড্রোলজি কোর্সে অনেক ইউজ করবো, সেই জন্য এটা আমাদের জানা উচিত যে আসলে ওয়াটারশেড বা ক্যাচমেন্ট এরিয়া কি। যে এরিয়া নিয়ে আমরা কাজ করতেছি, যে এরিয়ার ওয়াটার নিয়ে আমরা কাজ করতেছি, যে এরিয়ার ডিসচার্জ নিয়ে আমরা কাজ করতেছি সেটাকেই বলা হচ্ছে ড্রেনেজ বেসিন বা ওয়াটারশেড বা ক্যাচমেন্ট। ঠিক আছে, এই যে এইরকম হতে পারে যে এইখানে একটা ক্যাচমেন্ট এরিয়া, এখানে একটা ক্যাচমেন্ট এরিয়া, এখানে একটা ক্যাচমেন্ট এরিয়া, এই সবগুলো মিলে আবার একটা পয়েন্টে এসে আমার ডিসচার্জটা জমা হচ্ছে। তো এইগুলো এক একটা ওয়াটারশেড, এক একটা ছোটো ছোটো ওয়াটার, আবার পুরোটা মিলে একটা বড় ওয়াটারশেড। ঠিক আছে, আচ্ছা এস্টিমেটেড ওয়ার্ল্ড ওয়াটার কোয়ান্টিটিস, এখানে হচ্ছে গিয়ে ওয়ার্ল্ডের যে আমার এস্টিমেশন দেখতে পারি যে এখানে অনেক টোটাল সব এরিয়া কম্বাইন করলে বাংলাদেশের মধ্যে যেগুলো আসতেছে এই যে বড় বড় নদীর যে পানিগুলা, গ্যাঞ্জেস ব্রহ্মপুত্র মেঘনা রিভার বেসিনের যেই পানিটা আছে টোটাল সেটা এখানে হচ্ছে গিয়ে বাংলাদেশে যে আসছে। সো টোটাল ওয়াটার যে আছে সেই ওয়াটারের বিভিন্ন পরিমাণ একটা নির্দিষ্ট অ্যামাউন্টের ভলিউম আমরা কি পাই ওশেন থেকে, ওশেন ওয়াটার, ফ্রেশ ওয়াটার, স্যালাইন ওয়াটার, এরকম করে করে আমরা কি পাই এগুলো হচ্ছে গিয়ে ওয়াটারের টোটাল অ্যামাউন্টটা জানতে পাই। টোটাল ফ্রেশ ওয়াটারের অ্যামাউন্ট কত, টোটাল ওয়াটারের অ্যামাউন্ট কত, টোটাল স্যালাইন ওয়াটারের অ্যামাউন্ট কত, এগুলো আমরা জানতে পারি। ঠিক আছে, এগুলো জাস্ট হচ্ছে গিয়ে বেসিক নলেজের জন্য। এই যে ঠিক আছে, গ্লোবাল অ্যানুয়াল ওয়াটার ব্যালেন্স। ওয়াটার ব্যালেন্সটা আবার কি সেটা আমরা দেখব। ওয়াটার ব্যালেন্সটা হচ্ছে গিয়ে কোনো একটা জায়গাতে যতটুকু পরিমাণ ওয়াটার আছে বা আসতেছে বা ওই জায়গাতে যতটুকু পরিমাণ ওয়াটার চলে যাচ্ছে এটার একটা হচ্ছে গিয়ে হিসাব তৈরি করা ওয়াটার ব্যালেন্স সেটাকে বলা হয়। রেসিডেন্ট টাইম কি, কোনো একটা মলিকিউল যে একটা নির্দিষ্ট ক্যাচমেন্ট এরিয়া বা একটা ফেজ পার হয়ে যাচ্ছে একটা সাইকেলের, সেটাকে বলা হচ্ছে কি রেসিডেন্ট টাইম। এটাকে আমরা রিপ্রেজেন্ট করবো কি দিয়ে, টিআর দিয়ে। আর এটা আমরা পাবো কিভাবে, ভলিউম অফ ওয়াটারকে, স্টোরেজ ওয়াটারকে যদি আমরা ফ্লো রেট দিয়ে ভাগ করি তাহলে আমরা কি পাবো, রেসিডেন্ট টাইম পাবো। ঠিক আছে, এখানে বিভিন্ন ক্ষেত্রে রেসিডেন্ট টাইম কত বের করা হয়েছে। ঠিক আছে, বাট ওটা বের করা লাগবে না বা মুখস্থ করার দরকার নেই। ওয়ার্ল্ড ওয়াটার বাজেট, এখানে দেখো টোটাল ওয়ার্ল্ডের কতটুকু পরিমাণ আমার এস্টিমেটেড ওয়াটার আছে, এত মিলিয়ন কিলোমিটার কিউব, তার মধ্যে হচ্ছে গিয়ে 1337.5 মিলিয়ন কিলোমিটার কিউব হচ্ছে গিয়ে স্যালাইন ওয়াটার, আর বাকিটা হচ্ছে ল্যান্ড ওয়াটার। এই স্যালাইন ওয়াটারের মধ্যে আবার কিছুটা আছে ফ্রেশ ওয়াটার, আবার বাকিটা আছে লিকুইড আর ফ্রেশ ওয়াটার, আর বাকি পোর্শন আছে হচ্ছে আইস, ফ্রোজেন আইস বা গ্লেসিয়ার্স, যেগুলো হচ্ছে গিয়ে পৃথিবীর দুই প্রান্তে পোলার রিজিয়নে বা মাউন্টেন টপে জমা হয়ে আছে। এই যে ডিস্ট্রিবিউশন অফ ওয়াটার, আর ফ্রেশ ওয়াটার হচ্ছে টোটাল ওয়াটারের 3% আর স্যালাইন ওয়াটার হচ্ছে কত 97%। এই 3%-এর মধ্যে আবার কি আছে, গ্রাউন্ড ওয়াটার আছে, আবার আইস ক্যাপস অ্যান্ড গ্লেসিয়ার্স আছে। এই গ্রাউন্ড ওয়াটারের মধ্যে আবার উপরে আবার কিছুটা অংশ আছে হচ্ছে সারফেস ওয়াটার, আদার্স কিছু আছে। এই সারফেস ওয়াটারের মধ্যে আবার 87% আছে হচ্ছে লেকে, 2% আছে হচ্ছে রিভারে, আর সোয়াম্পস আছে হচ্ছে 11%। এই হচ্ছে কি আমার টোটাল ফ্রেশ ওয়াটার, ফ্রেশ সারফেস ওয়াটারের অ্যামাউন্টটা। ঠিক আছে, আচ্ছা এরপর আমরা দেখি ওয়াটার বাজেট ইকুয়েশন। ওয়াটার বাজেট ইকুয়েশন কি, কোন একটা ক্যাচমেন্ট এরিয়াতে যতটুকু পরিমাণ ইনফ্লো আসতেছে আর যতটুকু পরিমাণ আউটফ্লো চলে যাচ্ছে, ইনফ্লো মানে হচ্ছে গিয়ে যে একটা জায়গাতে ফ্লো কি আসতেছে কতটুকু, সেটা হচ্ছে ইনফ্লো, ফ্লো ইন হচ্ছে যেটা। আউটফ্লো মানে হচ্ছে কোনো একটা জায়গা থেকে ফ্লোটা বের হয়ে চলে যাচ্ছে কতটুকু। তাহলে মাস অফ ইনফ্লো আর মাস অফ আউটফ্লোর যে ডিফারেন্স বা পার্থক্য, এটাকে আমরা বলবো কি চেঞ্জ ইন মাস স্টোরেজ। কি বলবো, চেঞ্জ ইন মাস স্টোরেজ। ঠিক আছে, আচ্ছা এখন আমরা এটার একটা ম্যাথ দেখব চেঞ্জ ইন মাস স্টোরেজের। A lake had a water surface elevation 103.200 meter above datum at the beginning of a certain month. কোনো একটা লেকে কোনো একটা মান্থের শুরুতে ডেটামের সাপেক্ষে 103.2 মিটার পরিমাণ ওয়াটার লেভেল ছিল। In that month, the lake received an average inflow of 6 meter cube per second from surface runoff source. ওই মাসে ওই লেকটা একটা নির্দিষ্ট সারফেস রানঅফ সোর্স থেকে কি করছে, একটা এভারেজ ইনফ্লো নিছে 6 meter cube per second. In the same period of the outflow
from the lake had an average value of 6.5 মিটার কিউব পার সেকেন্ড। ওই মাসেই ওই পিরিয়ডেই একটা আউটফ্লো ওই লেক থেকে চলে যাচ্ছে, সেটা হচ্ছে কত 6.5 মিটার কিউব পার সেকেন্ড। Further, in that month, the lake received a rainfall of 145 millimeter, and the evaporation from the lake surface was estimated as 6.1 centimeter. ওই মাসে লেকে একটা নির্দিষ্ট অ্যামাউন্ট অফ রেইনফল পাওয়া গেছে, রিসিভ করছে, সেটা কত 145 মিলিমিটার, আর ইভাপোরেশন হয়ে চলে গেছে কত 6.1 সেন্টিমিটার। রাইট দ্য ওয়াটার বাজেট ইকুয়েশন ফর দ্য লেক অ্যান্ড ক্যালকুলেট দ্য ওয়াটার সারফেস এলিভেশন অফ দ্য লেক অ্যাট দ্য এন্ড অফ দ্য মান্থ। ওই জায়গার জন্য ওয়াটার বাজেট ইকুয়েশন প্রিপেয়ার করো এবং মান্থের শেষে ওইখানে আসলে ওয়াটার সার্ভিস এলিভেশন কত থাকে। দ্য এভারেজ লেক সার্ফেস এরিয়া ক্যান বি টেকেন অ্যাজ 5000 হেক্টর। লেকের সার্ফেস এরিয়া হচ্ছে 5000 হেক্টর। অ্যাজিউম দ্যাট দেয়ার ইজ নো কন্ট্রিবিউশন অর টু অর ফ্রম দ্য গ্রাউন্ড ওয়াটার স্টোরেজ। ধরে নিচ্ছি যে এখানে কোনো গ্রাউন্ড ওয়াটার স্টোরেজ থেকে কোনো ওয়াটার আসবেও না, যাবেও না। ওকে, এই হচ্ছে আমাদের টোটাল প্রবলেমস। এখন এখানে আমরা একটু চিন্তা করতে পারি যে আসলে ওয়াটার সারফেস এলিভেশনে আমার যেই জায়গাটা আছে, যেই লেকটা আছে, লেকের টোটাল 5000 হেক্টর ল্যান্ডে কি কি জিনিস আসতেছে। প্রথমে চিন্তা করি যে ওই ল্যান্ডে হচ্ছে গিয়ে সর্বপ্রথম একটা কি ছিল, ওয়াটার সারফেস ছিল প্রথমেই মাসের শুরুতে। এখন ওই মাসে একটা রেইনফল আসছে, তাহলে ইনকামিং ওয়াটার কি কি রেইনফল। ওই মাস থেকে ওই মাসে একটা ইভাপোরেশন হয়ে গেছে। ইভাপোরেশন মানে ওখান থেকে কিছু পানি উড়ে চলে গেছে, তাহলে এটা কি চলে গেছে মানে আউটফ্লো। আচ্ছা, এই লেকে একটা ইনফ্লো আসছে কত 6, তাহলে ইনফ্লোকে আমরা রিপ্রেজেন্ট করবো আই দিয়ে, এটা আসছে তার মানে এটা প্লাস। এরপরে ওই মাসে আবার একটা আউটফ্লো চলে গেছে, তার মানে এটা আউট, মানে ডিসচার্জ বা কিউ বলতে পারি, এটা আউটফ্লো। আচ্ছা, তাহলে আমাদের আর কি থাকলো, এই হচ্ছে টোটাল জিনিসগুলা, মানে ইন আর আউটের ব্যাপারগুলো। এখন ওয়াটার বাজেট ইকুয়েশন আমরা কি বলছিলাম যে ইনফ্লো মাইনাস আউটফ্লো সমান চেঞ্জ ইন স্টোরেজ। তাহলে ইনফ্লো আসলো কি, ইনফ্লো ওয়াটারটা আসলো, প্লাস হচ্ছে গিয়ে প্রিসিপিটেশন আসছে, আউটফ্লো হয়ে গেছে কি ডিসচার্জটা আর ইভাপোরেশনটা, আর মিলে পাওয়া গেছে কি চেঞ্জ ইন স্টোরেজ। এখন আমরা যে ভলিউম আমরা এখানে পাবো কি ভলিউমটা, তাহলে ইনফ্লো যেটা আছে সেটা কিসে আছে মিটার কিউব পার সেকেন্ডে, তার মানে এটা ডিসচার্জ আকারে আছে, রেট আকারে আছে। এটাকে ভলিউমে নিতে হলে আমার কি করতে হবে, টাইম দিয়ে এটাকে মাল্টিপ্লাই করতে হবে। তাহলে এই যে মিটার কিউব পার সেকেন্ডটা আছে আর সেকেন্ডটা কাটাকাটি হয়ে শুধু মিটার কিউব বা ভলিউমে কনভার্ট হয়ে যাবে। কি বললাম, রেটের সাথে আমি টাইম দিয়ে গুণ করলে সেটা কি হয়ে যাবে ভলিউমে কনভার্ট হয়ে যাবে। তাহলে আমার সূত্রটা হবে কি, ভলিউম বানাইতে হলে আই ডেল টি মানে ইনফ্লো প্লাস প্রিসিপিটেশন ইনটু, এটাকে আমি ভলিউম বানাইতে হলে প্রি হচ্ছে গিয়ে একটা হাইট পর্যন্ত ওয়াটার, আর তার সাথে যদি আমি এরিয়া গুণ করি তাহলে হাইট ইনটু এরিয়া মানে হয়ে যাচ্ছে আমার ভলিউম, মাইনাস কিউ ইনটু ডেল টি প্লাস ইভাপোরেশন ইনটু এরিয়া হয়ে যাচ্ছে কি আমার ভলিউম। এই দুইটা ভলিউমের পার্থক্যকে আমি বলতে পারবো কি চেঞ্জ ইন স্টোরেজ ডেল্টা এস। এখানে সুন্দর করে লেখা আছে যে আই বারটা হচ্ছে এভারেজ ইনফ্লো রেট, কিউ হচ্ছে কি এভারেজ আউটফ্লো রেট, পি হচ্ছে প্রিসিপিটেশন, ই হচ্ছে ইভাপোরেশন, এ হচ্ছে সারফেস এরিয়া, আর এস হচ্ছে কি চেঞ্জ ইন লেক স্টোরেজ ভলিউম। এখন আমরা যে টাইম পিরিয়ডে কাজ করতেছি সেটা কি একটা নির্দিষ্ট মান্থের জন্য আছে, তাহলে ডেল্টা টি সমান কি হবে 1 মান্থ। এখন তাহলে 1 মান্থটাকে আমরা কি করব, এটাকে আমরা ডেজ থেকে সেকেন্ডে নিয়ে নিব। 1 মান্থ সমান 30 ডেজ। যদি এখানে উল্লেখ থাকতো যে ইন জানুয়ারি মান্থ, তখন কি হতো জানুয়ারি মান্থ কিন্তু 31 ডেজ, তখন সেই ক্ষেত্রে আমরা 31 দিয়ে এটাকে সেকেন্ডে কনভার্ট করতাম। তাহলে 30 ইন্টু হচ্ছে গিয়ে আমার একদিনে কয় ঘন্টা 24 ঘন্টা কত মিনিট কত সেকেন্ড 60 ইন্টু 60, তাহলে টোটাল অ্যামাউন্ট অফ সেকেন্ড কত আসলো 2.592 ইন্টু 10⁶ সেকেন্ড। এটাকে আমরা কি করতে পারি মিলিয়ন সেকেন্ডে নিয়ে যেতে পারি, শুধুমাত্র এই যে 10⁶ দিয়ে ভাগ করে দিলে এটা কি হয়ে যাবে মিলিয়ন সেকেন্ডে চলে যাবে। তাহলে এম সেকেন্ড যেটা লেখা আছে এটা মানে হচ্ছে মিলিয়ন সেকেন্ড, ঠিক আছে। আচ্ছা, তার মানে ডেল্টা টি আমরা পেয়ে গেলাম 2.592 মিলিয়ন সেকেন্ড। এখন আমরা কি করব, এই ওয়াটার বাজেট যে ইকুয়েশনটা আছে এই ইকুয়েশনের ছোট ছোট যে টার্মগুলো সবগুলো টার্মের মান বের করে জাস্ট ইকুয়েশনে বসাই দিব। বসাই দিলে আমরা এই মান্থের শেষে এখানে কতটুকু পরিমাণ ওয়াটার আছে সেটা আমরা কি করতে পারবো বের করতে পারবো। তাহলে ইনফ্লো ভলিউম কি আই ডেল টি, তাহলে আই এর মান কত 6, এই যে এখানে গিভেন আছে আই কত আছে 6 মিটার কিউব পার সেকেন্ড, আউটফ্লো কত আছে 6.5 মিটার কিউব পার সেকেন্ড, ঠিক আছে।
আচ্ছা, তাহলে আমরা এখান থেকে হচ্ছে গিয়ে এই কিউবের মানও দেওয়া আছে কত 6.5 মিটার কিউব পার সেকেন্ড। তাহলে আমরা এই আই ডেল টি কিউ ডেল টি এই জিনিসগুলো আমরা কি করতে পারবো, খুব ইজিলি বের করে ফেলতে পারবো এখান থেকে। ঠিক আছে, জাস্ট ডেল টিগুলা দিয়ে আমরা গুণ করে দিব। ঠিক আছে, তাহলে যেই ভ্যালুটা আমরা পাবো সেটা আমরা পাবো মিলিয়ন মিটার কিউবে। কিসে পাবো, মিলিয়ন মিটার কিউবে। তাহলে ইনপুট ডিউ টু প্রিসিপিটেশন, প্রিসিপিটেশনের জন্য আমার কতটুকু ইনপুট হলো সেটা হচ্ছে পি ইন্টু এ, প্রিসিপিটেশন ইন্টু এরিয়া। প্রিসিপিটেশনের অ্যামাউন্ট আমাদের ছিল কত, প্রিসিপিটেশনের অ্যামাউন্ট ছিল হচ্ছে গিয়ে 145 মিলিমিটার, আর ইভাপোরেশনের অ্যামাউন্ট ছিল কত 6.10 সেন্টিমিটার। তাহলে একটা হচ্ছে মিলিমিটার আছে, একটা হচ্ছে সেন্টিমিটার আছে। আমরা নিব কিসে, আমরা সবগুলোকে মিটারে নিয়ে নিব। তাহলে মিটারে নিতে হলে আমরা কী করতে হবে, এই যে 145টা আমাদের কী করতে হবে, ভাগ করতে হবে। কত দিয়ে ভাগ করব আমরা, মিলিমিটারকে মিটারে নিতে হলে কী করব, 1000 দিয়ে ভাগ করব। আচ্ছা, আর আমাদের এই যে ল্যান্ড এরিয়া আছে সেটা হচ্ছে 5000 হেক্টর। 5000 হেক্টর আমরা কি করব, মিটার স্কোয়ারে নিব। হেক্টরকে মিটার স্কোয়ার নিতে হলে কি করতে হয়, 10⁴ দিয়ে গুণ করতে হয়। কি করতে হয়, 10⁴ দিয়ে গুণ করতে হয়। তাহলে 5000 × 10⁴। আচ্ছা, আর এখানে 145 না, এটা হবে 14.4 মিলিমিটার। 14.4 মিলিমিটারকে আমরা মিটারে নিতে হলে কি করব, সরি 14.4 সেন্টিমিটার এখানে আছে। আচ্ছা, মিলিমিটারও লেখা যায়, 145 মিলিমিটার ডিভাইডেড বাই 1000, তাহলে লিখব 145 বাই কি লিখব 1000। এখানে একটু কারেকশন করে নিও, ভুল না অ্যাকচুয়ালি, ওই 14.4টাকে আর এটা সেন্টিমিটার আছে দেখে 6.1টা এটাও সেন্টিমিটার নিয়ে নিছে, যাতে একই রকম ক্যালকুলেশন আর কি করা যায়। তার আর 10⁶ দিয়ে ভাগ করছি কেন, কারণ আমরা এটাকে মিলিয়ন মিটার কিউবে নিই। মিলিয়নে নিতে হলে 10⁶ করে আমরা কি করে দেবো, ভাগ করে দেবো। তারপরে 6.10 সেন্টিমিটার আছে হচ্ছে কি আমার ইভাপোরেশন। তাহলে এটাকে আমরা কি করব, 100 দিয়ে ভাগ করব। আর এরিয়া কত, 5000 ইন্টু মিটার স্কোয়ার নেওয়ার জন্য 10⁴ ডিভাইডেড বাই 10⁶, কেন মিলিয়ন মিটার কিউবে নিব। এখন দেখো আমরা 4টা টার্মই বের করে ফেলছি। এখন ডেল্টা এস সমান আমরা মানগুলো জাস্ট বসাই দিব। বসায় ক্যালকুলেশন করলে আমরা মান পেলাম কত, 2.904 মিলিয়ন মিটার কিউব। তাহলে এই ভলিউম অফ ওয়াটারটা আমার হচ্ছে গিয়ে চেঞ্জ, টোটাল স্টোরেজ। এখন টোটাল স্টোরেজটাকে আমরা চেঞ্জে কিভাবে নিব, টোটাল স্টোরেজকে আমরা চেঞ্জে নিব হচ্ছে গিয়ে, এটার জন্য একটা সূত্র আছে, যে সূত্র না অ্যাকচুয়ালি এই যে আমরা যে কাজটা করলাম, দেখো এখানে প্রত্যেকটা জিনিসে পি এ করছি, তারপরে এই এ করছি, তাহলে এখানেও হবে কি এস এ। এই টার্মটাও কি হবে, মানে জেড ইন্টু এ, জেড দিয়ে এখন বোঝানো হচ্ছে গিয়ে ডেল্টা এসটা হবে কি ডেল জেড ইন্টু এ। ডেল জেড দিয়ে বোঝানো হচ্ছে ওয়াটার লেভেলের ফ্লাকচুয়েশন হচ্ছে কতটুকু সেটা। তাহলে ডেল জেড ইন্টু এ, তার মানে হচ্ছে গিয়ে ডেল্টা জেড সমান কি হবে, ডেল এস বাই এ। তাহলে ডেল এস আমি অলরেডি বের করে ফেলছি, এ দিয়ে জাস্ট ভাগ করব। এর মান কত, 5000 ইন্টু এটাকে মিটার স্কোয়ারে নিব, কত দিয়ে গুণ করব, 1000 দিয়ে 10⁴ দিয়ে গুণ করে দিব। তাহলে আসলো কত, 0.058 মিটার। তাহলে চেঞ্জ ইন স্টোরেজটা আমার কি আসছে, 0.058 মিটার প্লাস আসছে, পজিটিভ। পজিটিভ আসা মানে কি, ওয়াটার লেভেলের হাইট বাড়তেছে। আর যদি এই মানটা আমার নেগেটিভ আসতো তাহলে আমার ওয়াটার লেভেলের হাইট কমতো। তাহলে যেহেতু পজিটিভ আসছে, তার মানে আমার যেই ইলেভেশন আগে ওই নদীতে বা লেকে ছিল তার সাথে আমি এই যতটুকু ওয়াটার কি করব, অ্যাড করব। তাহলে সেটাই হবে আমার হচ্ছে কি নিউ সারফেস ইলিভেশন অ্যাট দ্য এন্ড অফ দ্য মান্থ। তার মানে আগে ছিল আমার এই ওয়াটারটা ইনিশিয়াল প্রথম মান্থের শুরুতে, আর মাসের শেষে আমার এতটুকু পরিমাণ চেঞ্জ হয়েছে, ততটুকু পরিমাণ আমরা কী করে দিব, যোগ করে দিব। যদি এটা নেগেটিভ আসতো আমি এটা বিয়োগ করে দিতাম। ঠিক আছে, এত মিটার অ্যাবভ দ্য ড্যাটাম, ড্যাটামের উপর এত মিটার পর্যন্ত আমার কি আছে, ওয়াটার সারফেস ইলিভেশন আছে। তাহলে এই হচ্ছে কি আমাদের ওয়াটার বাজেট ইকুয়েশনের ম্যাথ। পারা যাবে, সবাই একটু বাসায় ক্যালকুলেটর নিয়ে ট্রাই করবা। ঠিক আছে, আচ্ছা এরপরে আরেকটা এক্সাম্পল আছে হচ্ছে গিয়ে এক্সাম্পল 1.2। এটাও ওয়ান কাইন্ড অফ একই, আরও ইজি। এটা এ স্মল ক্যাচমেন্ট এরিয়া অফ 150 হেক্টরস রিসিভড এ রেইনফল অফ 10.5 সেন্টিমিটার ইন 90 মিনিটস ডিউ টু এ স্ট্রম। 90 মিনিটে কি হয়েছে, একটা স্ট্রমের কারণে, একটা 90 মিনিটে স্ট্রম হয়েছে, সেখানে একটা রেইনফল পাওয়া গেছে কত, 10.5 সেন্টিমিটার। কতটুকু ল্যান্ডের মধ্যে, 150 হেক্টর ল্যান্ডে। অ্যাট দ্য আউটলেট অফ ক্যাচমেন্ট দ্য স্ট্রিম ড্রেনিং দ্য ক্যাচমেন্ট ওয়াজ ড্রাই বিফোর দ্য স্ট্রম। যেই স্ট্রিমটা হচ্ছে গিয়ে ক্যাচমেন্টে ড্রেনিং হয়ে গেছে সেটা মানে স্ট্রমের আগে কি হয়ে গেছে, ড্রাই হয়ে গেছে। অ্যান্ড এক্সপিরিয়েন্স এ রান অফ লাস্টিং ফর 10 আওয়ার্স, এবং একটা রান অফ হয়ে গেছে মানে কন্টিনিউয়াসলি পানিটা গড়ায় চলে গেছে 10 ঘন্টা ধরে
উইথ অ্যান এভারেজ ডিসচার্জ ভ্যালু অফ 2 মিটার কিউব পার সেকেন্ড। কতটুকু ডিসচার্জ নিয়ে? 2 মিটার কিউব পার সেকেন্ড রেটে 10 ঘন্টা ধরে পানিটা গড়ায় চলে গেছে। দ্য স্ট্রিম ওয়াজ এগেইন ড্রাই আফটার দ্য রান অফ ইভেন্ট। এই রান অফ ইভেন্টটা শেষ হওয়ার পর স্ট্রিমটা মানে জলাধারটা আবার শুকিয়ে গেছে, আগে যেরকম ছিল পানি ছিল না, এখন ওরকম হয়ে গেছে। হোয়াট ইজ দ্য অ্যামাউন্ট অফ ওয়াটার হুইচ ওয়াজ নট অ্যাভেলেবল টু রান অফ ডিউ টু কম্বাইন্ড ইফেক্ট অফ ইনফিল্ট্রেশন, ইভাপোরেশন অ্যান্ড ট্রান্সপিরেশন? কোন পানিটা এখানে ছিল না বা পাই নেই, কার জন্য? এই যে ইনফিল্ট্রেশন, ইভাপোরেশন, ট্রান্সপিরেশনের জন্য যে এই পানিটা আসলে এখানে হারাই গেছে এই পানি থেকে, সেই পানিটা কতটুকু? হোয়াট ইজ দ্য রেশিও অফ রান অফ টু প্রিসিপিটেশন? রান অফ আর প্রিসিপিটেশনের রেশিও কত? তাহলে আমরা শুরুতেই ওয়াটার বাজেট ইকুয়েশন ধরি। ওয়াটার বাজেট ইকুয়েশনটা কি? ইনফ্লো মাইনাস আউটফ্লো ইকুয়াল টু স্টোরেজ। এখানে ইনফ্লো কি কি? এখানে ইনফ্লো হচ্ছে প্রিসিপিটেশন, আউটফ্লো কি হচ্ছে? রান অফ। আউটফ্লো কি হচ্ছে? গ্রাউন্ড ওয়াটার ফ্লো। আউটফ্লো কি হচ্ছে? ইভাপোরেশন। আউটফ্লো কি হচ্ছে? ট্রান্সপিরেশন। প্রিসিপিটেশন, রান অফ, গ্রাউন্ড ওয়াটার ফ্লো, ইভাপোরেশন, ট্রান্সপিরেশন। শুধুমাত্র প্রিসিপিটেশনই আমার ইনফ্লো বা ইনকামিং ওয়াটার, বাকি সবগুলোই কিন্তু এই জায়গা থেকে চলে যাচ্ছে। রান অফ হয়ে চলে যাচ্ছে, গ্রাউন্ড ওয়াটার হয়ে নিচে চলে যাচ্ছে, এই ইভাপোরেশনের উপরে চলে যাচ্ছে, ট্রান্সপিরেশনের উপরে চলে যাচ্ছে, তার মানে বাকিগুলো সব নেগেটিভ। ইকুয়াল টু কী হবে? ডেল্টা এস। তাহলে টাইম কত আমার? ডিউরেশন অফ রান অফ কত? 10 ঘন্টা। তার মধ্যে প্রথম 90 মিনিট কি হয়েছিল আমার? ঝড় হয়েছিল বা বৃষ্টিপাত পাইছি। তাহলে বাকি যে সময়টা, সেই সময়টাতে আমার প্রিসিপিটেশন ছিল না। প্রথম 90 মিনিটই শুধুমাত্র ছিল, বাকি সময়টা কি ছিল না। তাহলে 90 মিনিট ওই 10 ঘন্টার তুলনায় আসলে খুবই নগণ্য। তার মানে 90 মিনিট মানে কি 1.5 ঘন্টা, তার মানে বাকি থাকলো কয় ঘন্টা? 8.5 ঘন্টা। তাহলে 8.5 ঘন্টা পরিমাণ টাইম আমার কি ছিল? প্রিসিপিটেশন ছিল কত? 0। তাহলে চেঞ্জ ইন দ্য স্টোরেজ অফ সারফেস স্টোরেজ কি হবে? 0 হবে। আর ইভাপোরেশন, ট্রান্সপিরেশন আর গ্রাউন্ড ওয়াটার এই সবগুলো হচ্ছে একটা লসেস। এই সবগুলোকে আমি একসাথে এল দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি, ঠিক আছে? লসেস কেন বলছি? কারণ এগুলো সব কমায় দিচ্ছে, আমার ইনফ্লোটাকে কি করে দিচ্ছে? কমায় দিচ্ছে। তাহলে এখন আমরা একটা সূত্র বের করতে পারি, যে আমার এই সূত্রটাতে আমি কি বসাতে পারি? যে পি মাইনাস এই সবগুলা লসেস, পি মাইনাস আর, এই যে এখানে যে আর আছে, ঠিক আছে, মানে কি রান অফ ইকুয়াল টু কী হবে? লসেস। মানে প্রিসিপিটেশন থেকে রান অফ চলে যাওয়ার পর যেটা থাকবে সেই অংশটাই কি আমার লস হয়ে গেছে না? মানে টোটাল পানি আসলো ধরো 100 সেন্টিমিটার, রান অফ হয়ে গেল 80 সেন্টিমিটার। তার মানে পানি আসছে 100 সেন্টিমিটার, ল্যান্ডের উপর দিয়ে গড়ায় চলে গেছে 80 সেন্টিমিটার। তাহলে বাকি 20 সেন্টিমিটার কোথায় গেছে? ওই অংশটি আমার লস হয়ে গেছে। কীভাবে লস হয়েছে? ইভাপোরেশন হয়ে উড়ে গেছে, গ্রাউন্ড ওয়াটার ফ্লো হয়ে উড়ে চলে গেছে, ট্রান্সপিরেশন হয়ে চলে গেছে। তো ওই অ্যামাউন্টে আমার লাগবে। তাহলে পি মাইনাস আর সমান কি লিখতে পারি? লসেস। তাহলে পি সমান কি হবে? পি সমান হবে হচ্ছে গিয়ে এই যে পি ইন্টু এ, আগের মতোই। তাহলে পি ইন্টু এ কি? পি হচ্ছে আমার কত? 150, না, পি হচ্ছে আমার 10.5। কি ছিল? 10.5 ছিল না? এই যে 150 হেক্টর, আর পি ছিল হচ্ছে 10.5। তাহলে আমরা কি করব? এটাকে আগের মতো করে আমরা পি এ বানাবো। কীভাবে বানাবো? এই যে এরিয়াটাকে 150কে আমরা 10⁴ দিয়ে গুণ করে এটা মিটার স্কোয়ারে নিলাম, আর 10.5কে আমরা 100 দিয়ে ভাগ করে এটা আমরা কি নিলাম? মিটার নিলাম। এই সবগুলো গুণ করলে আমরা কি পাবো? মিটার কিউব পাবো। তাহলে প্রিসিপিটেশন পেলাম। তাহলে রান অফ ভলিউম কি হবে? রান অফ ভলিউম হবে হচ্ছে কি 10 ঘন্টায় কতটুকু রান অফ হয়েছে। তাহলে এটার রেট কত ছিল? 2 মিটার কিউব পার সেকেন্ড। তাহলে 2 মিটার কিউব পার সেকেন্ড ইন্টু হচ্ছে কি কয় ঘন্টা ধরে প্রিসিপিটেশন রান অফ হয়েছে? 10 ঘন্টা। এই 10 ঘন্টাকে আমরা কি হিসেবে নিব? সেকেন্ডে নিব। কেন? কারণ এটা মিটার কিউব পার সেকেন্ডে আছে 2টা, আর এটাকেও যদি সেকেন্ডে নেই তাহলে সেকেন্ড কাটা, তাহলে এটা আমরা কি পাবো? মিটার কিউব, শুধু ভলিউম পাবো। তাহলে 10 ইন্টু 60 ইন্টু 60 করলে পেলাম কি? আর। তাহলে লসেস কি হবে? প্রিসিপিটেশন মাইনাস রান অফ। এটা তাহলে আমরা প্রিসিপিটেশন মান যেটা পেলাম আর রান অফের মান যেটা পেলাম, এই দুটো বিয়োগ করে দিলাম। তাহলে এতটুকু অ্যামাউন্ট অফ ওয়াটারটা কি হয়ে গেছে? আমার লস হয়ে গেছে। তাহলে এই ওয়াটারটা আমার রান অফে ছিল না, এই ওয়াটারটা আমি রান অফ করতে পারি না, কারণ এই ওয়াটারটা আমার ইভাপোরেশন, ট্রান্সপিরেশন বা গ্রাউন্ড ওয়াটারের মাধ্যমে লস হয়ে গেছে। তাই দিস ইজ দ্য অ্যামাউন্ট অফ ওয়াটার দ্যাট ওয়াজ নট অ্যাভেলেবল টু রান অফ। ঠিক আছে। বি নাম্বার কি ছিল? রান অফ রেইনফলের রেশিও। তাহলে রান অফের মান আমি জানি, রেইনফলের মানও আমি জানি, মানে আর বাই পি বের করে ফেললাম। দেখলাম কত কত 0.45, মানে 45% মতো হচ্ছে কি আমার রেশিও। ঠিক আছে। তাহলে এই হচ্ছে কি আমাদের অঙ্ক। এই বইয়ের এক্সারসাইজে 2টা অঙ্ক আছে এই জাতীয়, সেই 2টা অঙ্ক একটু প্র্যাকটিস করবো বাসায়। এক্সারসাইজের কোয়েশ্চেন হচ্ছে কি 1.3। ঠিক আছে।
আচ্ছা, আমি বইয়ের পিডিএফটা থেকে তোমাদের ওই কোশ্চেনটা দিয়ে দিব, ঠিক আছে? ঠিক আছে, তাহলে আজকের ক্লাস এইটুকুই। থ্যাংক ইউ এভরিওয়ান।